জামাত এই মুহূর্তে অসাধারণ দূরদর্শী রাজনীতি করছে। জামাত চোখ কান খোলা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জামাত এনসিপির মতো ইমোশনাল হয়ে কোনো ইমোশনাল ডেলিভারি দিচ্ছে না, আবার একদম চুপচাপ হাত গুটিয়েও বসে নেই। এই মুহূর্তে জামাত সত্যিকার অর্থেই অত্যন্ত দূরদর্শী রাজনীতি করছে এবং এর ফল জামাত ফিউচারে পাবে। কেন করছে, কি করছে, আমি ডিটেইলস এই আলোচনার মধ্যে উপস্থাপন করব। দর্শক, আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হয়েছে। বিধানসভা নির্বাচনে মমতার দলকে ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করে দেওয়া হয়েছে। বিশেষ করে ওই যে নাগরিকত্ব আইন, মুসলিমদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া, ওর মাধ্যমে পরাজিত করে দেওয়া হয়েছে। যে পরিমাণ মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে তার চাইতে কম ভোটে মমতা হেরেছে, অতি সূক্ষ্ম খেলায়। ঠিক আছে, এটা মুসলিমদের বাদ দিক বা না দিক, এটা ভারতের ইন্টারনাল খেলা, এখানে আমরা কিছু বলে লাভ নেই। কিন্তু মমতার পতন হয়েছে এবং শুভেন্দু অধিকারী, বিজেপি, গেরুয়া সন্ত্রাসীরা ক্ষমতায় এসেছে এবং ক্ষমতা আসার সাথে সাথে বাংলাদেশের উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে গিয়েছে যে বাংলাদেশে সরকার নিজেরাই বিজেপিকে সতর্ক করেছে যে সতর্ক থাকবেন, বাংলাদেশে কোনো অঘটন ঘটতে পারে, এখানে শরণার্থীদের ঢল নামতে পারে, কারণ মসজিদে হামলা, গরুর গোস্তের দোকানে হামলা, এগুলো শুরু হয়ে গেছে। কিছুদিন পর মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেবে, তখন তারা উপায় না পেয়ে বাংলাদেশের ভিতরে ঢুকতে চাইবে এবং ভারতও চাইবে যে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া। কারণ ভারতের দাবি এটাই যে এখানে একটা বিরাট সংখ্যক মুসলমান, প্রায় 30 লাখ প্লাস মুসলমান, এরা এই পশ্চিমবঙ্গের নাগরিক না, এরা ভারত থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, এরা ভারতীয় না। অতএব তাদেরকে বাংলাদেশে ফেরত যেতে হবে। তারা ভারতে অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধভাবে বসবাসকারী, তারা যে যুগ যুগ ধরে ভারতে আছে তার প্রমাণ দেখাতে পারেন, এরকম নানান কথাবার্তা বলছে। যদিও বাস্তবে মুসলমানরা কেউ ভারতে এখান থেকে বসবাস করতে যায়নি, এখান থেকে হিন্দুরা অনেকে বসবাস করতে গিয়েছে। হিন্দুদের ক্ষেত্রে কোনো আপত্তি নেই। কতটা অসাম্প্রদায়িক এবং অমানবিক, কতটা সাম্প্রদায়িক এবং অমানবিক! হিন্দু পৃথিবীর যেখানে জন্মগ্রহণ করে ভারতে আসলেই ভারতীয় নাগরিক। মানে আধুনিক যুগে এরকম একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারে। আমরা ভারতের নানান তথ্য প্রযুক্তি অনেক কিছু নিয়ে প্রশংসা করি, কিন্তু এদের সাম্প্রদায়িকতার যে কতটা জঘন্য আধুনিক যুগে এটা কল্পনা করা যায় না। এখানে বর্ডারে মারামারিও লেগে যেতে পারে এবং বাংলাদেশ সরকার সত্যিকার অর্থে সিরিয়াস যে বর্ডারে শুভেন্দু নির্বাচিত হওয়ার আগে যা বলেছে তার সিটি ফুটাও যদি বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশের বর্ডারে রক্তক্ষয়ী সংঘর্ষ লাগতে পারে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। এবং বর্ডার হত্যার উস্কানি দিচ্ছে শুভেন্দু, বিজেপি। অলরেডি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে যেখানে বিএনপি সরকার কার্যত খেই হারিয়ে ফেলেছে, বিএনপি সরকার চীনের কাছে হেল্প চাচ্ছে এবং পাকিস্তানকে ডেকে বাংলাদেশে এনেছে ঢাকায়। পাকিস্তানের মন্ত্রী এসে কিছু যুক্তিও করেছেন, এটা ভারতকে দেখানোর জন্য, ভারতকে চাপে রাখতে। এবং তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়া হবে এই কথা বিএনপি সরিয়ে দিচ্ছে এবং তারেক রহমানের প্রথম সফর চীন থেকে শুরু হতে পারে। পরিস্থিতি যখন এরকম, তখন স্বাভাবিকভাবে জামাতের যে অতীত ইতিহাস বা জামাতের যে অতীত বৈশিষ্ট্য, তাতে কি হওয়ার কথা ছিল? জামাত সাথে সাথে বিবৃতি দিয়ে বাংলাদেশে বিক্ষোভ মিছিল করে তোলপাড় করে ফেলবে। কি এই যে ভারতে বিজেপি, গেরুয়া সন্ত্রাসীরা ক্ষমতা এসেছে, মুসলমানদের গরুর গোস্ত ভাঙা হচ্ছে, মসজিদে ঢুকে ডিস্টার্ব করা হচ্ছে, এই সেই। খেলাফত মজলিস কিন্তু অলরেডি বিক্ষোভ করেছে ভারতে মুসলিম নির্যাতনের অভিযোগে এবং এনসিপি কিন্তু নানান কথাবার্তা বলছে যে গেরুয়া সন্ত্রাসীরা ক্ষমতা এসেছে, বাংলাদেশের বর্ডারে এসে তারা গেরুয়া সন্ত্রাসীরা গেরুয়া পতাকা এসে গেছে, নিঃশ্বাস ফেলছে, নানান কথাবার্তা বলছে। কিন্তু জামাতের পক্ষ থেকে শুভেন্দুর দল বিজেপিকে নিয়ে এখন পর্যন্ত কোনো কটূক্তি করা হয়নি, তাদেরকে সন্ত্রাসী বলা হয়নি, এমনকি মুসলিম নির্যাতন বা আশঙ্কা নিয়েও জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তো এই যে জামাতের অনেকটা চুপচাপ পর্যবেক্ষণ নীতি, এটা হচ্ছে জামাতের দূরদর্শী নীতি। কারণ কি দেখেন, এখন এনসিপি বলতে পারে, জামাত একসময় বলতো খেলাফত মসজিদ বিক্ষোভ মিছিল করতে পারে, কিন্তু জামাত সামনে ক্ষমতায় আসবে। এই জন্য জামাতের রেটরিকের রাজনীতি অনেক কিছুই চাইলে করতে পারবে না। জামাতের রাজনীতি করতে হবে বাস্তব ভিত্তিক, যে আসলে ভারতের সাথে আমাদের একটা পররাষ্ট্রনীতি করতে হবে আস্থার সময়। এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশের বর্ডারে বড় কিছু ঘটেনি, অতএব আমরা এখন পর্যন্ত প্রতিক্রিয়া দিব না। এবং যে ঘটনাগুলো ঘটছে বেশিরভাগই কিন্তু রেটরিক কেন্দ্রিক কিংবা গুজব, এগুলোকে কেন্দ্র করেই বাংলাদেশের অনেকে বা জামাত আজ থেকে 10 বছর আগে হলে বিক্ষোভ মিছিল করত। যেমন একটা ছবি ছড়িয়ে পড়েছে বা ভিডিও, যে কোনো একজন মুসলিম নামাজ পড়ছেন,
পিছনে দাঁড়িয়ে কেউ একজন বাঁশি বাজাচ্ছে। তো এটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যে বিজেপি ক্ষমতা আসার পর মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকে হিন্দুরা বাঁশি বাজিয়ে ডিস্টার্ব করছে। পরে খোঁজ নিয়ে দেখলাম যে না, বিষয়টা এরকম না। ওটা একটা মাজার, মাজারে কোনো একজন নামাজ পড়ছে, আর ওই মাজারের কালচারের অংশ হিসাবে মাজারের লোকজনই বাঁশি বাজাচ্ছে। এর মানে এই নয় যে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হচ্ছে না, তবে যা হচ্ছে বলা হচ্ছে অনেক কিছুই ওরকম না। এখন এই জন্য জামাত এগুলো ক্রস চেক করছে, যাচাই বাছাই করছে, ধৈর্য ধরছে যে আমরা যেহেতু সামনে ক্ষমতায় আসবো, আমাদেরকে প্রকৃতপক্ষে ভারত যা অন্যায় করে তার বিরুদ্ধেই যৌক্তিক প্রতিবাদ করতে হবে। রেটরিক হিসাবে যা ইচ্ছা তা বললাম, গালাগালি করলাম না, এটা করা যাবে না। আমাদের হিসাব নিকেশ করে কাজ করতে হবে। এটা হচ্ছে দূরদর্শী রাজনীতিবিদ। দেখেন, এটা বাস্তবতা যে ক্ষমতায় আসলে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না। বিরোধী দল থাকলে অনেক কিছু করা যায়। আবার এমন বিরোধী দল যে আপনি 2 দিন পর ক্ষমতা যাবেন, আপনার আচরণ আর যে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই তার আচরণ কখনো এক হবে না। যেমন চরমোনাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, মিয়ানমারের বিরুদ্ধে একবার যুদ্ধ ঘোষণা করেছিল যে নাফ নদী পানি দিয়ে আমরা যুদ্ধ করব, আমরা আং সান সুচির ফাঁসি চাই, অমুক তমুক অনেক কিছুই বলেছিল। এটা বলতে পারে, কিন্তু যারা রাষ্ট্র চালাতে আসবে খুব শীঘ্রই তারা যা ইচ্ছে তা বলতে পারে না। তো জামাত এটা মাথায় রেখে হিসাব নিকাশ করে কথা বলছে। এবং জামাত চাইলে এখন অফিসিয়াল চ্যানেলে প্রতিবাদ করতে পারে। জামাত চাইলে ভারতের হাই কমিশনার যিনি বাংলাদেশে আছেন তার সাথে দেখা করে প্রতিবাদ করতে পারে। জামাত চাইলে সরাসরি শুভেন্দুর সাথে ফোনে কথা বলে একটা বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারে। অতএব জামাত এই পর্যায়ে এসেছে, সব জায়গায় রেটরিক, সব জায়গায় মাঠে নেমে যাওয়া হুটহাট এটা করছে না। হিসাব নিকাশ করে চোখ কান খোলা রেখে পর্যবেক্ষণ করে, যদি সত্যিকার অর্থে কোনো অঘটন ঘটে, আবার জামাত ছাড় দিয়ে চুপচাপ বসে আছে তাও না। সীমান্ত হত্যা যেটা ঘটেছে, যেটা কোনো রেটরিক না, তার বিরুদ্ধে জামাত সবচেয়ে কঠোর ভাষায় প্রতিবাদ করেছে, যেটা সরকার পারেনি, বিএনপি পারেনি। মানে জামাত সবকিছু চোখ কান খোলা রেখে করছে। আমির জামাতের বক্তব্য, ভারতের সংখ্যালঘু নির্যাতন ও কুশীন পর্যবেক্ষণ করছে জামাত। মানে জামাত এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি, জাস্ট পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত এরকম সিরিয়াসলি কুশীনের ঘটনা ঘটেনি এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও মারাত্মকভাবে ঘটেনি, বেশিরভাগই রেটরিক। এ কারণে জামাত পর্যবেক্ষণ করছে, প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু অনেকে কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে রাজপথে নেমে গেছে। তো জামাত যে প্রতিক্রিয়া জানায়নি এখন, এটা হচ্ছে দুইটা দিক। একটা হচ্ছে দূরদর্শী রাজনীতি, কারণ জামাত সামনে ক্ষমতায় আসবে। তো ক্ষমতায় আসতে হলে, পররাষ্ট্রনীতি চালাতে হলে একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হয়, এটা বুঝতে হবে। আবার জামাত যে চুপচাপ তা না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে জামাত বাংলাদেশে অ্যাডভান্টেজ পাচ্ছে, জনগণের সমর্থন পাচ্ছে, যার রিওয়ার্ডও জামাত দিয়েছে, হক আদায় করেছে। যেমন ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে যে 2 জনকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে জামাত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে। শুধু ভারতকে দায়ী করেনি, বাংলাদেশ সরকারের ব্যর্থতাকেও দায়ী করেছে। তো এই যে ভারতের সংখ্যালঘু নির্যাতন ও কুশীন পর্যবেক্ষণ করছে জামাত, এটি হচ্ছে জামাতের অসাধারণ দূরদর্শী রাজনীতি, চোখ কান খোলা রেখে স্মার্ট রাজনীতি, আবেগী রাজনীতি নয়।